এই মুহূর্তে সারোয়ার তুষার ভাই কে আমন্ত্রণ জানাচ্ছি কিছু কথা বলার জন্য। তিনি একজন নবীন ভাবুক এবং চিন্তক, তাকে আহ্বান জানাচ্ছি কিছু বক্তব্য রাখার জন্য। সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমি খুব বেশি কথা বলবো না, অল্প দুই একটা কথা বলবো, কারণ আপনারা যার কথা শুনতে এসছেন তার কথা শোনাটাই ভালো হবে। তারপর আমি যেহেতু ফরাদ ভাইয়ের চিন্তার সাথে অনেক দিন ধরে একসাথে আমরা কাজ করছি, সেইখান থেকে একটা কথা বলি। তার আগে বলি যে আজকের এই সভা, এখানে এইটা একটা ঐতিহাসিক সভা। মানে এটা আমি একদমই একেবারেই মানে আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, আমি এটা মিন করে বলছি। তার কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসার ইতিহাস আমার নতুন না, এটা আমার জন্য 1 ঘন্টার দূরত্বে। আমি যেখানে থাকি সেখান থেকে আমি প্রচুর এসেছি। এর আগে এখানে যখন বোধিচিত্ত ছিল, বোধিচিত্ত আমার বন্ধুরা করেছে, এখানে সান, শাহিন, জাহিদ, এরা সব কিন্তু আমাদের বন্ধু বান্ধব। আমি যদিও এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, সুতরাং আমার আসা যাওয়া কিন্তু সবসময় ছিল। কিন্তু আজকে যখন আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি, এটা একটা ঐতিহাসিক সভা এই জন্য যে মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশে যে শক্তি গণ অভ্যুত্থান সৃষ্টি করেছে, গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তারা আজকে এই সভা আয়োজন করেছে এবং তারা এই সভায় অংশগ্রহণ করেছে। এই অর্থে এই সভা ঐতিহাসিক। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 15 তারিখে যে অভ্যুত্থান, আমরা তখনই বলা বলি করছিলাম যে ক্যাম্পাস অভ্যুত্থান হিসেবে এটাকে নামকরণ করছিলাম। এবং আপনারা এই ঘটনার মধ্যে ছিলেন, ফলে ঘটনার মধ্যে থাকলে অনেক কিছুই বোঝা যায় না। যে আপনাদের ক্যাম্পাসে যখন কিছু ছাত্রছাত্রী আটকা পড়লো ভাইস চ্যান্সেলরের বাসার অফিসের সামনে, এবং রাতে যখন তারা বললেন যে আমরা বিপদে পড়েছি, আপনারা সবাই যেভাবে ঢল নামলো ছাত্রছাত্রী, আমরা সব দেখতে পাচ্ছিলাম। এবং তারপর রাতের বেলা আপনারা যেভাবে মানে আপনাদের ক্যাম্পাসকে আসলে প্রোটেক্ট করলেন, নিজেকে প্রোটেক্ট করলেন, এবং পরের দিন সকল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বন্ধ করে দিল মানে শেখ হাসিনার সরকার। তখন আপনাদেরকেও বের করে দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে ধোঁয়ার কুণ্ডলীগুলো দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল যেন এটা গাজা। এটা বাংলাদেশের কোনো ক্যাম্পাস না, গাজা দেখতে পাচ্ছি আমরা, প্যালেস্টাইন দেখতে পাচ্ছি। তারপর যে আপনারা আবার আপনাদের ক্যাম্পাসকে মানে আবার টেক ওভার করলেন, দ্যাট ওয়াজ হিস্টোরিক। এবং বাংলাদেশ ওই পথ ফলো করেছে, ট্রাস্ট মি, এটা আমি একদমই বানায় বলতেছি না। বাংলাদেশে যদি এই গণ অভ্যুত্থানের ইতিহাস যখন লেখা হবে, তবে একটু পরে আপনাদেরকে বলবেন যে কেন এই গণ অভ্যুত্থান মানে বাংলাদেশের ইতিহাসে তো বটেই, গত 100 বছরের পৃথিবীর ইতিহাসে একটা অন্যতম মানে সেরা গণ অভ্যুত্থান কিংবা অন্যতম তাৎপর্যপূর্ণ গণ অভ্যুত্থান। কি কারণে, এটা একটু পরে উনি আলোচনা করবেন, আমি আলাপে ঢুকছি না। কিন্তু যখন এই গণ অভ্যুত্থানের আলোচনাটা বা ইতিহাসটা লেখা হবে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে এটার মানে এখান থেকে গল্পটা শুরু হতে হবে আসলে, এছাড়া আসলে বোঝা যায় না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং তারপরে আবু সাইদ, এইগুলোই কিন্তু এই ঘটনাগুলোকে গুণগত কোটা সংস্কার আন্দোলন থেকে এটা যে আসলে ডিফ্যাক্টো আপনারা এক দফা ঘোষণা করেছেন অনেক পরে অগাস্টে এসে, কিন্তু এটা যে ডিফ্যাক্টো এক দফায় চলে গেছে, এটা কিন্তু এই 15 তারিখেই, ঠিক আছে? ফলে এটা খুব ইম্পর্টেন্ট যে সেখানে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে কথা বলছি। এটা আমার জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের, এবং আমি মনে করি এটা একটা ঐতিহাসিক সভায় আমি অংশ নিয়েছি। ইতিহাসের ফুটনোটে হয়তো আমার নামও থাকবে, তো সেই জন্য আমি গর্ববোধ করছি। আমি শুধু দুটো কথা আপনাদেরকে বলবো এই বইয়ের প্রসঙ্গে। একটা হচ্ছে যে গণ অভ্যুত্থান ঘটে গেছে, বাংলাদেশের জনগণ গণ অভ্যুত্থান করে ফেলেছে, আরিফের কথাতেও এটা এসছে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কিন্তু হুঁশ নাই। বাংলাদেশের যে আওয়ামী লীগের বাইরে যে রাজনৈতিক দলগুলো আছে, যেমন ধরেন মানে বাংলাদেশের প্রধান যে রাজনৈতিক দল বিএনপি, তারা যদি এই গণ অভ্যুত্থানের তাৎপর্যটা বুঝতে পারতো, আমরা অনেক স্বস্তি পেতাম এবং আমাদের অনেক দায়িত্ব, আমরা মনে করতাম যে আমরা অনেক নিরাপদ। কারণ বাংলাদেশের ছাত্র জনতা একটা গণ অভ্যুত্থানের প্রথম ধাপ সম্পূর্ণ করেছে, সেটা হচ্ছে যে ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশ থেকে তারা পালিয়ে যেতে বাধ্য করেছে। কিন্তু এখনো যেটা আরিফ বলছিলেন যে অনেক কাজ বাকি, এবং আমরা পরিস্থিতিটাই এমন যে আমরা যদি মানে এই আমাদের দ্বিতীয় ধাপে যেটা আমাদের করা দরকার, বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গঠন করা, এটা যদি আমরা করতে না পারি, আমরা কিন্তু এই প্রথম ধাপ মানে ধরে রাখতে পারবো না। কেন? কারণ আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি নির্বাচনের নামে একেবারে মানে তার বেহুশ হয়ে গেছে। মানে অর্থাৎ বিএনপি চাচ্ছে যে, আমি জানি না এটা কেন তারা করছে, এবং এই কারণে যে সচিন্তন ভাব বৈঠকি কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পাঠচক্র, তারা কেন এত কনসেপচুয়ালি ক্লিয়ার যে তারা বুঝতে পারছে যে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে গভর্নমেন্ট গঠিত হয়, তাকে আবার আপনি ইলেকশনের হাইকোর্ট দেখানোর কোনো মানে হয় না। কারণ গণ অভ্যুত্থান হচ্ছে আপনি ইলেকশন করে কত পার্সেন্ট ভোট পাবেন? 35% ভোট পাবেন। আপনি দেখেন বিএনপির ইতিহাসে, আওয়ামী লীগের ইতিহাসে যে সমস্ত নির্বাচন তারা জিতেছে, কত পার্সেন্ট ভোট তারা পেয়েছে? এখন তারা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত একটা সরকার, হ্যাঁ ঠিক আছে, এই সরকারের সমস্ত কিছু পারফেক্ট না, যেভাবে আমরা চেয়েছি সেভাবে হয় নাই। ফরাদ ভাই শুরুর দিন থেকে বলে আসছেন কিভাবে হতে হতো, কিন্তু হয় নাই। স্টিল আরিফের কথার মধ্যে এসছে নিওলিবারেল যে গ্লোবাল সিস্টেমের মধ্যে যে গভর্নমেন্টটা হতে পেরেছে একটা বিপ্লবের মধ্য দিয়ে, এবং সেখানে অভ্যুত্থানকারী শক্তি সরাসরি উপস্থিত আছে, তারা যত মানে তাদের রিপ্রেজেন্টেশন আছে, সেই ধরনের একটা গভর্নমেন্টকে আপনারা 20 দিন যায় নাই বলা শুরু করেছেন ইলেকশন দেন, এবং
বলতেছে এই নির্বাচন নাকি গণঅভ্যুত্থানকে বাঁচানোর একমাত্র রাস্তা। অর্থাৎ বিএনপি আগে বোঝে নাই জানুয়ারি মাসে বিএনপি যে রাজনীতি তো টোটালি ফেল করেছে, বিএনপি সহ সকল বিরোধী দলের রাজনীতি ফেল করেছে। তারা যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের যে রাজনীতি তারা করেছে বাংলাদেশে, এটা ফেল করেছে। বাংলাদেশের মানুষ এটাতে সাড়া দেয় নাই। তাহলে বাংলাদেশের মানুষ কি আওয়ামী লীগের সাথে ছিল? না, ছিল না। কারণ আমরা দেখেছি 7 জানুয়ারিতে বাংলাদেশের মানুষ ভোট কেন্দ্র দিয়ে ভোট দিতে যায় নাই। তাহলে একদিকে ভোট দিতে যায় না, আরেকদিকে বিএনপি সমাবেশে বা বিএনপির আন্দোলনে যোগ দেয়নি। এটার মানে কি? এটা মানে হচ্ছে জনগণের তরফ থেকে একটা ক্লিয়ার মেসেজ ছিল টু দ্য বিএনপি যে ভোটের ইস্যু আপনার ইস্যু, আপনি পাওয়ারে যেতে চান, আপনার নিজেকে অর্জন করতে হবে, আদায় করতে হবে। যদি আদায় করতে পারেন আমি গিয়ে ভোট দিয়ে আসবো, কিন্তু এর জন্য আমি জীবন দেবো না। আমি জীবন দেবো কিসের জন্য? এই যে জুলাই মাসে আমি যে কারণে জীবন দিয়েছি এটার জন্য আমি জীবন দেবো। এই ঘটনা চোখের সামনে থাকার পরেও আমি এটা খুবই ক্ষোভের সাথে বলছি, বিএনপির যদি এখানে কেউ থাকেন এবং যারা এটা পরে শুনবেন, বিএনপির মহাসচিব সহ বিএনপির নেতৃবৃন্দ যে কথাবার্তা বলছেন এটা হচ্ছে গণ অভ্যুত্থানকে আত্মসাৎ করার কথাবার্তা। তারা বাংলাদেশের মানুষের গণ অভ্যুত্থানকে এখন আত্মসাৎ করতে চাচ্ছে। আপনাদের একটু হুঁশে আসা উচিত এবং বোঝা উচিত যে কি করলে আপনাদের এখন দায়িত্ব হচ্ছে ছাত্র জনতা প্রথম ধাপে যে কাজটা করেছে, দ্বিতীয় ধাপে সেটাকে প্রোটেক্ট করা। আপনারা গণ অভ্যুত্থানকে প্রোটেক্ট করেন। প্রোটেক্ট করার জন্য আপনাদের কর্মসূচি কি, আপনাদের রূপরেখা কি, সেটা বাংলাদেশের মানুষের সামনে হাজির করেন। তারপর আমরা বুঝবো যে আপনাদের দাবির পক্ষে দাঁড়াবো কি দাঁড়াবো না। কিন্তু এই গণ অভ্যুত্থানকে আপনারা হাইজ্যাক করতে আসবেন না। বাংলাদেশের মানুষের সহ্য করবে না। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে সহ্য করে নাই, আপনাদের তাফালিং কিন্তু সহ্য করবে না। এটা পরিষ্কার। বিএনপি এখন বাংলাদেশের জনগণের অধীনে থেকে তাকে রাজনীতি করতে হবে। বাংলাদেশের মানুষকে চোখ রাঙিয়ে লাভ নাই। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, গণ অভ্যুত্থান গঠন সম্পর্কে বললে আমি আমার কথা শেষ করি যে এই বইটা ফরহাদ ভাই যখন লিখেছেন 2022 সালে, এটা একটা প্রবন্ধ আকারে উনি একটা সেমিনারে পেশ করেছিলেন। তখন হচ্ছে আপনার এটা 44 পাতার একটা ইয়ে ছিল এবং পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে এটা বই করতে হবে। উনি এটা তাড়াহুড়া করে আমরা তাকে লেখালাম। 23 সালের অগস্ট মাসে বইটা বের হয়েছে, গণ অভ্যুত্থান এবং গঠন। যখন সারা দেশে স্যাংশন উন্মাদনা চলছে যে মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দেবে, আওয়ামী লীগ সরকার পড়ে যাবে এবং বিএনপি সরকার এন্টি আওয়ামী সেন্টিমেন্টের কারণে পাওয়ারে যাবে, বিএনপির কোনো কৃতিত্বের কারণে না। এই ছিল তাদের রোডম্যাপ। সেই সময় দাঁড়িয়ে একটা খুবই প্রতিকূল পরিস্থিতিতে ফরহাদ ভাই বলেছেন যে না, নির্বাচন না, ফ্যাসিস্ট রাষ্ট্রকে নির্বাচন করে সরানো যায় না, আপনাকে গণ অভ্যুত্থান করতে হবে এবং তারপর রাষ্ট্র গঠন করতে হবে। তখন তাকে বলা হয়েছে তিনি আওয়ামী লীগের পারপাস সার্ভ করছেন, এবং যেহেতু আমরা তার সাথে কাজ করেছি আমাদেরকেও কিন্তু এই সমস্ত অপবাদ দেওয়া হয়েছে। কিন্তু খেয়াল করে দেখেন, আরিফ বললেন যে 5 অগস্ট 2023 সালে এই বইটার উনি ভূমিকা লিখেছেন। 1 বছরের মধ্যে বাংলাদেশে গণ অভ্যুত্থান ঘটেছে। তো এটা কোনো দৈবাৎ ঘটনা না, কারণ এটা শর্ত হাজির ছিল সমাজে। শেখ হাসিনা বাংলাদেশকে যেভাবে শাসন করেছেন, যেভাবে তিনি পিলখানা থেকে হত্যাকাণ্ড থেকে শুরু করে জুলাই ম্যাসাকার দিয়ে তার যে জার্নি 15 বছরের, এটা যেভাবে শেষ করলেন, এইটার শর্ত সমাজে হাজির ছিলই। কিন্তু কারা এটার নেতৃত্ব দেবে সেটা ভালো হতো যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব দিতে পারতো, কিন্তু তারা দিতে পারে নাই। বাংলাদেশের ছাত্র জনতা এটা নেতৃত্ব দিয়েছে, এবং যেটা হওয়ার কথা, আমরা সবসময় একটা অভাব অনুভব করতাম যে জনগণের যে কর্তা সত্তা সেটাকে আমরা মিসিং দেখতে পাচ্ছি। এইটা এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এখন অ্যাপিয়ার করেছে। আমাদের কাজ হচ্ছে আমাদের এই বিশ্ববিদ্যালয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে এই জনগণের যে শক্তি এটাকে ধরে রাখা। এটা কিন্তু আমরা যদি ধরে রাখতে না পারি, তাহলে যেটুকু আমরা অর্জন করেছি এটা আওয়ামী লীগ না হলে অন্য কেউ হাইজ্যাক করার জন্য বসে থাকবে। তারা বলবে যে আপনাকে একটা সিম্পল জিনিস বুঝতে হবে, এই সংবিধানকে আমরা বলছি এটা একটা ফ্যাসিস্ট সংবিধান। আপনারা এই সংবিধান পড়ে দেখেন কেন বলছি এটাকে ফ্যাসিস্ট সংবিধান। তাহলে এই ফ্যাসিস্ট সংবিধানকে অক্ষুণ্ণ রেখে যারা নির্বাচনে যাওয়ার কথা বলবে তারা ফ্যাসিস্ট শক্তির অংশ, পরিষ্কার। আর তারাই গণতান্ত্রিক শক্তির অংশ যারা এই সংবিধানকে পরিবর্তন করবে একটা গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে। আগে সংবিধান পরিবর্তন হবে, রাষ্ট্র গণতান্ত্রিক হবে, তারপর আপনি নির্বাচনে যান, আপনি দেশ শাসন করেন, সরকারে যান, আমরা তো আপনাকে বাধা দেবো না, আমরা আপনাকে ভোট দিতে চাই। কিন্তু আপনি এই ফ্যাসিস্ট সংবিধানের অধীনে কেন নির্বাচনের কথা বলছেন? এই ফ্যাসিস্ট সংবিধান আর অকার্যকর হয়ে গেছে। এটা শুধু ফরহাদ ভাই বলছেন না, আপনার সাবেক বিচারপতি এম এ মতিনের কথা দেখেছেন, উনি বলেছেন অভ্যুত্থানের পরে এই সংবিধান অটোমেটিক্যালি অকার্যকর হয়ে গেছে, অটোমেটিক্যালি। এটা আইন শাস্ত্র দ্বারা সিদ্ধ, এবং এই জনগণ যতটুকু এই সংবিধানকে সংরক্ষণ করতে চাইবে ততটুকু এই সংবিধান প্রাসঙ্গিক, বাকিটুকু অপ্রাসঙ্গিক। একদম সিম্পল ব্যাপার। এবং আমি আপনাকে বলি, এই লাস্ট আমার বাক্য, যে এই সংবিধান নিজেই, আমাদের আর অপেক্ষায় নাই, এটা এই সংবিধান নিজেই নিজেকে বাতিল করে দিয়েছে। আপনারা যদি এই সংবিধানের প্রস্তাবনায় ঢোকেন, ওখানে পরিষ্কারভাবে লেখা আছে যে জনগণের সম্মিলিত বা ইচ্ছা ও অভিপ্রায়ের অভিব্যক্তি রূপে সংবিধান। এইটা হচ্ছে কথা। তাহলে জনগণের ইচ্ছা ও অভিপ্রায় আমরা দেখতে পেয়েছি এই জুলাই মাসে, সেটা হচ্ছে কি গণ অভ্যুত্থান। এবং আপনি যদি আবার 7 ধারায় ঢোকেন, সেখানে কিন্তু পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে সাংবিধানিক পথে ক্ষমতা হস্তান্তরের সকল রাস্তা বন্ধ করে রাখা হয়েছে। তার মানে এই সংবিধান জনগণের ইচ্ছা অভিপ্রায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সুতরাং এই সংবিধান নিজেই নিজেকে বাতিল করে দিয়েছে। এই সংবিধানের আর কোনো প্রাসঙ্গিকতা
মানসিকতা নাই। এখন জনগণের যে ইচ্ছা অভিপ্রায় যেটা অলিখিত আছে, অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের ইচ্ছা অভিপ্রায় ব্যক্ত হচ্ছে, আপনারা দেয়ালে ক্যাম্পাসগুলোতে লিখছেন, আমরা ফেসবুকে বলছি, এবং এটা সরকারের উচিত হবে এটাকে আরো কনসলিডেট করা, যে কিভাবে গঠনতান্ত্রিক কাউন্সিলের মধ্য দিয়ে জনগণের কথাগুলো পরবর্তী সংবিধানে ধরে রাখা যায়। সেটার একটা খুবই মানে বহুল চর্চিত পদ্ধতি আছে। কিন্তু বলার কথা হচ্ছে যে সংবিধান নাই, কথাটা এরকম নেই, এবং এই সংবিধানের ভেতরে আমাদেরকে আর ঢোকানোর চেষ্টা করবে না। সংবিধান অলরেডি এক্সিস্ট করে, সংবিধান অলরেডি আছে, কারণ আমরা তো আছি। আমরা কি নাই? তাহলে আমরা না থাকলে আবার সংবিধান থাকে না কিভাবে? এটা ফরাদ ভাই বলতেছেন, এটা শুধু ফরাদ ভাই না, এম এ মতিন সাহেব সহ মাজদার হোসেন, তারা এই আইনের লোক, তারা এই কথা বলছেন। তাহলে আমাদেরকে এই সংবিধানের ভেতরে ঢোকাতে চাচ্ছেন, এটা কারা আপনারা, যারা আমাদেরকে সংবিধানের ভেতরে এই সংবিধান যেটা আসলে আমরা অভ্যুত্থান করে যাকে বাতিল করেছি তার ভেতরে আমাদেরকে ঢোকাতে চাচ্ছেন কেন? এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে, এবং আমাদেরকে যেন কেউ প্রতারিত করতে না পারে। আমরা নির্বাচন অবশ্যই চাই, কিন্তু একটা গণতান্ত্রিক সংবিধানের অধীনে নির্বাচন চাই। কোনো ফ্যাসিস্ট সংবিধানের অধীনে নির্বাচন আমরা হতে দেব না, কারণ আমরা কোনো দলকে ক্ষমতায় নেওয়ার জন্য এই গণঅভ্যুত্থান করি নাই। আমরা দেখেছি যখন সবাই আমাদেরকে ফেল করেছে, তখন আমরা বাংলাদেশের মানুষেরা বুক চিতিয়ে লড়াই করেছি, এবং ছাত্ররা তার নেতৃত্ব দিয়েছে, এবং বাংলাদেশে মানে যেটা একটা ইতিহাস সৃষ্টি করা অভ্যুত্থান ঘটেছে। সুতরাং এইটাকে আপনারা ভালো করে বোঝেন এবং আমল করেন। আমি এটা রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি, এবং জনগণের অধীনে থেকে রাজনীতি করেন, জনগণকে চোখ রাঙাবেন না, এই রাজনীতি বাংলাদেশে টিকবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ।